বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনা প্রবাহে আমাদের দেশে যে নতুন নজিরবিহীন রক্ত ত্যাগের বিনিময়ে যে কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটেছে, তার প্রেক্ষিতে 8 আগস্ট 2024 আমরা সবাই জানি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের কাছে যে বৈষম্যবিরোধী আন্দোলনের যে ছাত্র জনতা অংশগ্রহণকারী ছাত্র জনতা সাধারণ মানুষ, তাদের প্রত্যাশা ছিল একটি স্বচ্ছ জবাবদিহিমূলক দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সুশাসিত নতুন বাংলাদেশ গড়ার উপযোগী রাষ্ট্র কাঠামো ভিত্তি তৈরি করা। এরা করে দেবে সেখানে এরা রাষ্ট্র কাঠামো তৈরি একটা ভিত্তি প্রস্তুত স্থাপন করার মতো একটা জায়গা সৃষ্টি করবে। আমরা অবশ্যই মনে রাখা উচিত যে এই আমাদের বৈষম্যবিরোধী আন্দোলন বা ছাত্র আন্দোলনের যে এই রাষ্ট্র সংস্কারের অভিষ্টের পাশাপাশি আরো দুইটি অভিষ্ট ছিল আছে, বিচার এবং নির্বাচন। তো সেটাকে মনে রাখতে হবে এবং যেটা পারস্পরিক সম্পর্কযুক্ত। আমরা ফোকাস করছি, আমি যেটা বলছি, আমাদের দেশের সম্পত্তি অধ্যাপনগুলো গৃহীত হয়েছে সেগুলোর উপরে। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার সুশাসন, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী ও ফেসিবাদী শাসনের পুনরাবৃত্তির মধ্যে বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদন, জুলাই সনদ এবং সরকারের নিজস্ব বিবেচনায় বিভিন্ন খাত প্রাতিষ্ঠানিক ও আইনি সংস্কারের উদ্যোগ নিয়েছে, যার অংশ হিসেবে ইতিমধ্যে শতাধিক অধ্যাদেশ উপনীত হয়েছে। আমরা গতকাল হিসাব করেছিলাম 101টি, আরো বেশি হতে পারে এক ধরনের রেকর্ড এবং প্রয়োজন ছিল সেটি আরো বেশি হতে পারত, সেগুলো আলোচনা আসতে পারে অন্য প্রেক্ষিতে। রাষ্ট্র সংস্কার কার্যক্রমে সহায়ক ভূমিকা পালনের অংশ হিসাবে টিআইবি ধারাবাহিকভাবে বিভিন্ন সংস্কার প্রস্তাব, আইনের খসড়া পর্যালোচনা এবং সুনির্দিষ্ট সুপারিশ মামলা প্রস্তাব করেছি, যার প্রতিফলন অনেক ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত উদ্যোগে প্রতিফলিত হয়েছে, যেটা আমরা সরকারকে সংশ্লিষ্ট যারা তাদের স্বাগত জানাই। কিন্তু অনেক ক্ষেত্রে সুশাসন নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে সংশ্লিষ্ট সংস্কার কমিশনের কমিশন সহ বিভিন্ন অংশীদারের প্রদত্ত যে যৌক্তিক সুপারিশ মামলাগুলো সেগুলো বিক্রয় করা হয়েছে। টিআইবি এ বিষয়ে বিভিন্ন সময় আপনাদের মাধ্যমে বিভিন্ন আমাদের কার্যক্রমের বিভিন্ন উদ্বেগ এবং আমাদের অবস্থান প্রকাশ করেছি। এই ধারাবাহিকতায় একটা সমন্বিত উপস্থাপনার জন্য আপনাদের সামনে হাজির করেছি। টিআইবি কয়েকটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং খাতের উপর যে আইনি সংস্কার হয়েছে সে কি ধরনের ঘাটতি হয়েছে, কতটুকু ইতিবাচক এবং যে ঘাটতি তার সম্ভাব্য প্রভাব ইত্যাদি সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি আমাদের সাথে। এর মধ্যে রয়েছে আমাদের 9টি আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে দুর্নীতি কমিশন অধ্যাদেশ 2025, পুলিশ কমিশন অধ্যাদেশ 2025, বাংলাদেশ কমিশন অধ্যাদেশ 2025, সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ অর্থাৎ অডিট অ্যাক্ট 2025, রাজস্ব আইন ও ব্যক্তি রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025, সম্পদ সুরক্ষা অধ্যাদেশ 2025, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 এবং জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ। এই 8টি অধ্যাদেশের উপর আমরা সুনির্দিষ্টভাবে ফোকাস করেছি। এর মধ্যে আমি শুরু করতে চাই, অবশ্যই আমাদের যে প্রাধান্য সর্বোচ্চ প্রাধান্য যে সুশাসন এবং দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ যেটি হয়েছে 2025 সেটি দিয়ে শুরু করতে চাই। এর মধ্যে ইতিবাচক দিক আছে, আমরা যে প্রতিটি অধ্যাদেশের ক্ষেত্রে আমরা ইতিবাচকগুলি তুলে ধরার চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে। এর বাইরেও আছে ইতিবাচক আছে, নেতিবাচক আছে, সারমর্ম এখানে। দুদকের কমিশন সদস্য সংখ্যা 3 থেকে 5 বৃদ্ধি করা হয়েছে, এটা প্রস্তাব ছিল। তার মধ্যে একজন নারী কমিশনার এবং আইসিটি বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত করা হয়েছে, যে ইতিবাচক হিসেবে আমরা দেখতে চাই। দ্রুততর মামলা ও তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিধান যুক্ত হয়েছে। কমিশনকে সরাসরি মামলার ডাইরেক্ট এফআইআর করার ক্ষমতা দেওয়া হয়েছে। কমিশনের কর্মকর্তাদের পরিচয় গোপন রেখে গোপন অনুসন্ধান পরিচালনার জন্য সুস্পষ্ট বিধান রাখা হয়েছে। দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশি দেশে থাকা বিদেশিদের অন্য দেশের দুর্নীতির সঙ্গে যুক্ত, বিদেশিরা অন্য দেশের দুর্নীতির সাথে যুক্ত থাকে তাদের বিরুদ্ধে তদন্ত বিচারের এখতিয়ার দুদকের তদন্ত কার্যক্রম বা মামলা করার এখতিয়ার দুর্নীতি দমন কমিশনকে প্রদান করা হয়েছে। কমিশনের আর্থিক স্বায়ত্তশাসন বৃদ্ধি করা হয়েছে, তবে এক্ষেত্রে যদিও সমপর্যায়ের অন্য যে কমিশনগুলো আছে তাদের সমপর্যায়ের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হয়নি দুদকের ক্ষেত্রে। 6 মাস অন্তর কাজের প্রতিবেদন প্রকাশের একটা বিধান করা হয়েছে।
কমিশনের কর্মকর্তাদের সম্পদ বিবরণীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে, তবে প্রকাশ বাধ্যতামূলক করা হয়নি, যেটি আমরা চেয়েছিলাম। ঘাটতির দিক থেকে দুদক সংস্কার, দুদক অধ্যাদেশের দুদক সংশোধন অধ্যাদেশ 2025, সেটি ঘাটতির দিক থেকে দুদক চেয়ারম্যান ও কমিশনের বাছাই কমিটিতে সদস্য হিসেবে জাতীয় সংসদে বিরোধী দলের প্রতিনিধি মনোনয়নের এখতিয়ার, যেটি হওয়ার কথা ছিল বিরোধী সংশ্লিষ্ট দলের অর্থাৎ বিরোধী দলের নেতা, সেটি না রেখে এটা দেওয়া হয়েছে স্পিকারের হাতে। ফলে বাছাই কমিটি কার্যকরিতা হ্রাস পাওয়া ঝুঁকি হয়েছে, সরকারি দলের প্রভাব জোরদার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দুর্নীতি বিরোধী সুশাসনের কাজে অভিজ্ঞতা সম্পন্ন একজন বাংলাদেশী নাগরিককে কমিটির সদস্য হিসাবে বাছাই কমিটির সদস্য মনোনয়নের দায়িত্ব প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল, সেটিও ন্যস্ত করা হয়েছে রাষ্ট্রপতির নিকট। দুদকে জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত একটা প্রস্তাবিত পর্যালোচনা কমিটি, যেটি দুদক সংস্কার কমিশন করেছিল, আপনারা সকলেই বোধহয় জানেন যে সেটি উদ্দেশ্যমূলকভাবে বাতিল করা হয়েছে। যদিও এই প্রস্তাবে সকল রাজনৈতিক দলের নিরবিচ্ছিন্ন সমর্থন রয়েছে এবং এই সম্পর্কে দুদক এবং সরকার উভয়ই সম্মত বা অবহিত ছিলেন, অবহিত রয়েছেন। আমি এই বিষয়ে পরবর্তীতে আরেকটু কথা বলবো যখন সার্বিক পর্যবেক্ষণ উপস্থাপন করবো। চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের স্বচ্ছতার ঘাটতি রয়ে গেছে। শর্টলিস্ট করা প্রার্থী যাদেরকে ছোট তালিকাভুক্ত করা হবে, তাদের নামগুলো প্রকাশ করার প্রস্তাব ছিল, সুপারিশ ছিল, যেটা দীর্ঘদিনের জনপ্রত্যাশা ছিল। আমরা প্রতিবারই আপনার গণমাধ্যমের কাছ থেকে বিষয়গুলি প্রতিবেদন উত্থাপিত হতে দেখেছি, সেই প্রস্তাবনাটি রাখা হয়নি এবং সার্চ কমিটিকেও আগের মতোই নির্বাহী এবং আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের কাঠামোর মধ্যেই রাখা হয়েছে। দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি মোকাবেলায় স্বতন্ত্র ইন্টিগ্রিটি ইউনিট, যেটা প্রস্তাব করা হয়েছিল কমিশন কর্তৃক বা সংস্কার কমিশন কর্তৃক, এবং সেটা কোনো পদক্ষেপ গৃহীত হয় না এখন পর্যন্ত। আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিতে যে ব্যর্থতা, সেটির ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট উদ্যোগ নেই। দুদকের সামগ্রিক কার্যক্রম, বিশেষ করে অভিযোগ ব্যবস্থাপনা, তদন্ত, গোপন অনুসন্ধান ও মামলা মোকদ্দমার ক্ষেত্রে এন্ড টু এন্ড অটোমেশন অর্থাৎ সার্বিক পুরোপুরি যে ডিজিটাইজেশন করার কথা, সেটি উপেক্ষিত আছে। কমিশন নিয়োগে অভিজ্ঞতার ক্ষেত্রে 15 বছরের সুপারিশ করা হয়েছিল, সেটি মানা হয়নি, 20 বছর রাখা হয়েছে। জনবল বৃদ্ধির সুপারিশ উপেক্ষিত হয়েছে। কর্মীদের জন্য ইতিবাচক নেতিবাচক প্রণোদনার যে প্রস্তাব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করেছিলাম, সেটি উপেক্ষিত হয়েছে। বিশেষ করে দুদকের কর্মকর্তাদের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের যে সুপারিশ এবং দিক নির্দেশনা সহ সুপারিশ দেওয়া হয়েছিল, সেটি উপেক্ষা করা হয়েছে। এবং আমরা শুধু যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে জবাবদিহির কথা বলা হয়নি আমাদের সংস্কার কমিশনের প্রতিবেদনে। একই সাথে যারা ভালো কাজ করে তাদেরকে পুরস্কৃত করার যে ব্যবস্থাপনা, অর্থাৎ একদিকে ইতিবাচক অন্যদিকে নেতিবাচক প্রণোদনা যে প্যাকেজ, সেটি কোনো বিবেচনায় আসেনি। দুদকের ঊর্ধ্বতন পদে বিশেষ করে প্রশাসনিক চাকরি থেকে নিযুক্ত আমলাদের সর্বোচ্চ সীমার একটা প্রস্তাব রাখা হয়েছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন দুদক যে সমস্ত কারণে অকার্যকর, তার মধ্যে অন্যতম হচ্ছে যে দুদক আমলাতন্ত্র কর্তৃক নিয়ন্ত্রিত এবং সেটিকে নিয়ন্ত্রণে যারা বা কমিয়ে আনার জন্য আমাদের একটা প্রক্রিয়া সহ পরামর্শ ছিল, সেটি উপকৃত হয়েছে। অপরাধ ঘটনার সংগঠনের সুনির্দিষ্ট তথ্য প্রাপ্তির সাপেক্ষে কমিশন কর্তৃক দ্বন্দ্বপূর্বক আবশ্যিক অনুসন্ধান করার যে বিধানটা ছিল, সেটি বাতিল করে সরাসরি এজাহার বিধান যুক্ত করা হয়েছে। তবে এক্ষেত্রে আঞ্চলিক পর্যায়ে যে অনুরূপ ক্ষেত্রে অনাবশ্যকভাবেই আবার সেটিকে প্রধান কার্যালয়ের কাছে যাচাই বাছাইয়ের জন্য প্রেরণ করা হয়েছে, অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন অফ অথরিটি, যেটা বিকেন্দ্রীকরণ, সেটি করা হয়নি এবং দীর্ঘসূচিত হবে এবং স্থায়ী পর্যায়ে দুর্নীতির যে দায়িত্ব নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত যে আঞ্চলিক কার্যালয়গুলো, সেগুলো ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। দুর্নীতির বিচারে আপোষ করার সুযোগ, কোনো ব্যক্তি অপরাধ স্বীকার করে জরিমানা বা ক্ষতিপূরণ বা উভয়ই প্রদানে সম্মত হলে সাজা মার্জনার ঢালাও সুযোগ রাখা হয়েছে এবং এটাকে আমরা মনে করছি, আপনাদের সাথে ইতিমধ্যে অনেকে বলা হয়েছে, প্রতিবেদন করেছেন আপনারা, এটা দুর্নীতির সুরক্ষা দেওয়ার জন্য একটা ধরনের ফান্ড তৈরি করবে। নিয়ন্ত্রণের কোনো মানদণ্ড অনুসরণ না করে সেটি করার ঝুঁকি সৃষ্টি হয়েছিল এবং একই সাথে এটি আমরা স্বগৃহীত মনে করি, কারণ একই বিধানের একই অনুচ্ছেদের আলাদা একটি বিধানে বলা হয়েছে যে দুর্নীতির অপরাধ হচ্ছে আপোষযোগ্য, অথচ এখানে আপোষের সুযোগ রাখা হয়েছে, স্ববিরোধিতা।
বেসরকারি খাতে ঘুষ দুর্নীতিকে আইনের আওতায় আনার সুপারিশ ছিল, যেটা আন্তর্জাতিক মানদণ্ড এবং আমাদের বাংলাদেশের যে জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী কনভেনশন তার অঙ্গীকার অনুযায়ী যেটা করার বাধ্যবাধকতা আছে সেটি করা হয় নাই, ব্যর্থ হয়েছে। এবং এক্ষেত্রে আমি একটু বলে রাখি, এখানে সুনির্দিষ্টভাবে আমাদের কাছ থেকে আমরা তাদের সরকারকে পারসুয়েট করতে পেরেছিলাম বা রাজি করাতে পেরেছিলাম যে এই বিষয়টি অন্তর্ভুক্ত হবে। তখন সুনির্দিষ্টভাবে কি লিখিত হবে, কিভাবে সংজ্ঞায়িত করা হবে, সেটিও আমাদের কাছ থেকে পরামর্শ চাওয়ার প্রেক্ষিতে আমরা দিয়েছিলাম, কিন্তু সেটি তারা স্বীকার করেছেন, কিন্তু সেটা রাখা হয়নি। পুলিশ কমিশন অধ্যাদেশের দিকে যাই। এটা হচ্ছে আইনের ঘাটতি। এখানে এই অধ্যাদেশে ইতিবাচক কিছু নাই, অ্যাবসলিউটলি নাথিং। এটা কোনো পারপাস সার্ভ করবে না। কয়েকটা দৃষ্টান্ত, পুলিশ কমিশন অধ্যাদেশে স্বাধীন নিরপেক্ষ পুলিশ কমিশনের যে দীর্ঘদিনের প্রত্যাশা সেটাকে পুনর্দলিত করে, এমনকি স্বাধীন নিরপেক্ষ শব্দগুলিও ব্যবহার করা হয় নাই আইনে অধ্যাদেশে। শুধুমাত্র একটি সংবিধিবদ্ধ সংস্থায় কথাটা বলা হয়েছে। এর সাথে একই সাথে এর গঠন, কার্যপরিধি, প্রক্রিয়া ও কার্যপ্রক্রিয়া সংক্রান্ত বিধানসমূহ এমনভাবে সাজানো হয়েছে যা জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত সুপারিশ ও সিদ্ধান্তের সাথে সাংঘর্ষিক। আপনারা জানেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের পুলিশ সংস্কার বিষয়ে একটি মাত্র প্রস্তাবনা ঐক্যমত্য হয়েছে, সেটা পুলিশ সংস্কার কমিশন, স্বাধীন পুলিশ সংস্কার কমিশন, তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। অর্থাৎ সরকার মানে জাতীয় জুলাই সনদের যে মৌলিক সুপারিশগুলো বা মৌলিক অঙ্গীকারগুলো সরকার নিজেই সেগুলোকে লঙ্ঘন করেছে। অন্যদিক থেকে এই অধ্যাদেশের ফলে পুলিশ কমিশন যদি গঠিত হয়, তবে তা হবে সম্পূর্ণভাবে অবসরপ্রাপ্ত পুলিশি ও প্রশাসনিক আমলাতন্ত্রের কর্তৃত্বাধীন একটি প্রতিষ্ঠান, যা এ ধরনের কমিশনের যে মৌলিক উদ্দেশ্য তা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হবে। পুলিশ কমিশন গঠনে পুলিশ কমিশনের সদস্য হিসেবে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গ্রেড 1 এবং একজন সাবেক পুলিশ সদস্য গ্রেড 1 তাকে অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি করা হয়েছে, এবং সাবেক পুলিশ সদস্যকে কমিশনের সদস্য সচিবের কর্তৃত্ব প্রদান করা হয়েছে। এখানে আমি একটু ব্যাখ্যা করি। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এই ধরনের যে কমিশন আছে, বাংলাদেশের কোনো কমিশনে কিন্তু সদস্য সচিব নির্ধারিত নয়। কোনো কমিশনের সদস্যরা কোন পদে কোন পর্যায়ের সরকারি কর্মকর্তার থেকে আসবেন সেটা নির্ধারিত নাই, এক্ষেত্রে করা হয়েছে। সদস্য সচিব উল্লেখিত কোন কমিশনে নেই, থাকে না পৃথিবীর দেশে। কমিশনের সচিব থাকেন, সচিব কমিশনের কর্তৃত্বাধীনে বা কমিশনের নজরদারিতে কমিশনের অধীনে পোর্টেবল হয়ে কাজ করবেন। কমিশন যদি চায় সচিব কমিশনের কার্যক্রমে কমিশনের সভায় অংশগ্রহণ করতে পারেন, কিন্তু সেখানে তিনি কমিশনারদের সমপর্যায়ের পদমর্যাদা পাবেন না। এখানে সেটা করা হয়েছে, যার ফলে কমিশনের যে সম্ভাব্য যে যতটুকু সম্ভাবনা হতে পারত সেটাও নির্ভর করা হয়েছে। এবং কমিশনের যিনি চেয়ারম্যান হবেন, যাকে আপিল বিভাগের বিচারকের মর্যাদা দেওয়া হয়েছে, তার এবং অন্য কমিশনারদের পদমর্যাদাকে খর্ব করা হয়েছে এবং মনে করি পদদলিত করা হয়েছে। যে সদস্য সচিবের কনসেপ্টটা হচ্ছে প্রস্তাবিত কমিশনকে সিভিল এবং পুলিশি আমলাতন্ত্রের সম্পূর্ণ কর্তৃত্বাধীনে রাখার একটা পায়তারা, এর বেশি কিছু নয়। এছাড়া আরো যে আইনের ঘাটতি, পুলিশ কমিশনের চেয়ারপারসন সদস্য নিয়োগের বাছাই কমিটির গঠন ও কর্মপদ্ধতি সম্পূর্ণভাবে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণে, ইতিমধ্যে বলেছি। তার স্পেসিফিক্যালি বাছাই প্রক্রিয়ার মধ্যে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণে রয়েছে, যার ফলে কমিশন গঠন ও কাজে ক্ষমতাসীন সরকারের পরিপূর্ণ কর্তৃত্ব স্বার্থের দ্বন্দ্বের সুযোগ সৃষ্টি হয়েছে বা ঝুঁকি সৃষ্টি হবে। সরকারকে প্রজাতন্ত্রের কর্মী নিযুক্ত কোনো ব্যক্তি বা সরকারি কর্মকর্তাকে কমিশনের পেশনে নিয়োগ করার একটা এখতিয়ার প্রদান করা হয়েছে, এবং এই এখতিয়ারটি প্রথম 3 বছর কোনো সীমা নির্ধারণ করা হয়নি, যার যত খুশি ততজনকে নিয়োগ দিতে পারবে সরকার এই কমিশনে। এবং পরবর্তীতে 30% সীমাবদ্ধ রাখার কথা বলা হলো, সরকারি নিয়ন্ত্রণ অব্যাহত রাখার জন্য এই 30% যথেষ্ট বেশি বলে আমরা মনে করি। অর্থাৎ কমিশন যেটা প্রস্তাবিত পুলিশ কমিশন, সেটা সরকারি কমিশনের বাইরে কিছু হবে না, কাজে আমরা এটাকে প্রত্যাখ্যান করছি। জাতীয় মানবাধিকার কমিশন, এটা ইতিবাচক দিক আছে। আমি শুরুতে বলবো, সংসদ বলেছি গত 2 দিন আগে একটা আয়োজনের অনুষ্ঠানে বলেছি, আপনার ছিলেন।
সেটি হচ্ছে যে এটি বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে যে অধ্যাদেশগুলো হয়েছে সেগুলোর মধ্যে সর্বোত্তম গুণগত সম্পন্ন, এবং এটি আমাদের আইন উপদেষ্টা বলেছেন দক্ষিণ এশিয়ার সর্বোত্তম অধ্যাদেশ, আমি বলি আন্তর্জাতিকভাবে সর্বোত্তম অধ্যাদেশ, যে মানদণ্ড তার সাথে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু সেটা তো যথেষ্ট না, সেটাকে খর্ব করা হয়েছে। কিভাবে সেটা বলছি? ইতিবাচক এই অর্থে যে এই অধ্যাদেশে আমরা যেটা অনেকেই কল্পনা করতে পারিনি, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থার মতো প্রতিষ্ঠান এবং তাদের বা সংশ্লিষ্ট আটক কেন্দ্র মাননীয় জাতীয় মানবাধিকার কমিশনের কর্মক্ষেত্রের আওতাভুক্ত থাকবে। এটি একটা ইতিবাচক, এবং এটা আমি সরকারকে অভিনন্দন জানাই। এখানে আমাদের অবদান ছিল, আমরা চেয়েছিলাম সেটি। কমিশনের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে পরিপূর্ণভাবে, আমি সেটাকে স্বীকার করতে চাই। কমিশনের চেয়ারপারসন এবং সকল কমিশনারদের সার্বক্ষণিক দায়িত্ব সহ নিয়োগের বিধান করা হয়েছে, যেটি আগে ছিল না। একটা মিশ্র কমিশন ছিল, একটা দ্বৈততা ছিল, এটা ইতিবাচক। যে আন্তর্জাতিক কনভেনশন, যেটা হচ্ছে যে কনভেনশন এগেইনস্ট টর্চার, অর্থাৎ নির্যাতন ও অন্যান্য অমানবিক অপরাধের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে এই কমিশনের কার্যক্রমের আওতাভুক্ত করা হয়েছে একটা বিশেষ প্রভিশনের মাধ্যমে। খুবই ভালো উদ্যোগ। সার্বিক বিবেচনায় জাতীয় প্রত্যাশা ও আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ, যদিও অধ্যাদেশের প্রথম দফায় সৃষ্ট সম্ভাবনাকে পরবর্তীতে খর্ব করা হয়েছে। আমি এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে অধ্যাদেশের 9 নভেম্বর 2025 যে অধ্যাদেশ ছিল সেটা পরিবর্তন করে সংশোধন করে 8 ডিসেম্বর 2025 একটা সংশোধিত অধ্যাদেশ প্রকাশিত হয়, যেখানে পুরো যে ইতিবাচক দিকগুলো সেগুলো খর্ব করার জন্য একটি ধারাই যথেষ্ট। অর্থাৎ যে জাতীয় মানবাধিকার কমিশনের যে কমিশনারদের নিয়োগের যে প্রক্রিয়া, সেখানে সরকারি কর্তৃত্ব নিশ্চিত করার জন্য ক্যাবিনেট মন্ত্রিপরিষদ সচিবকে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটি এই একটি বিষয়, বাকি যে ইতিবাচক দিকগুলো সেগুলো খর্ব করার জন্য যথেষ্ট। কারণ আপনারা জানেন যে মন্ত্রিপরিষদ সচিবালয় শেষ ক্ষমতাসীন সরকারের সচিবালয় বাস্তবে, এবং সেটি সরকারের মুখপাত্র সরকারের প্রতিনিধিত্বই করেন, সরকারের ইচ্ছা অনিচ্ছার বাস্তবায়ন করেন। কাজেই এই কমিশনের মাধ্যমে নিয়োজিত কমিশন এবং তার কর্তৃত্বে প্র্যাকটিক্যালি, এবং তারা সচিবের দায়িত্ব পালন করবেন, তাদের নেতৃত্বে এবং তাদের কর্তৃত্বে নিয়োজিত একটি কমিশন, যে যত ইতিবাচক সম্ভাবনা সৃষ্টি করা হোক না কেন সেটি কার্যক্রমের ক্ষেত্রে বিশাল ঝুঁকি সৃষ্টি হয়েছে। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের স্বীয় পদ থেকেই প্রেষণে বা লিয়েনে বা অবৈতনিক ছুটি নিয়ে কমিশনের চেয়ারপারসন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে, যেটি আমরা মনে করি যে ঝুঁকিপূর্ণ। ব্যাপকভাবে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত ব্যক্তি বা সরকারি কর্মচারীকে কমিশনের প্রেষণে নিয়োগের সুযোগ তৈরি করা হয়েছে, যা কমিশনের মোট জনবলের সর্বোচ্চ 30% থাকবে। কিন্তু এই 30%, যেটা আমি বলেছিলাম আগের পুলিশ কমিশনের ক্ষেত্রে, এটি 30% কেন 10% কিন্তু কমিশনকে অকার্যকর করার জন্য বা সরকারি নিয়ন্ত্রণাধীন রাখার জন্য যথেষ্ট। এরপর সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, যেটি খুব আলোচিত হয়নি, এটি সম্পর্কে আমার সংক্ষিপ্ত আমাদের পর্যবেক্ষণ আছে। এটি অনেক দিনের প্রতীক্ষিত ছিল, একটা অডিট আইন আমাদের দেশে ছিল না, আইনটি হয়েছে সার্বিকভাবে আমরা ইতিবাচকভাবে দেখতে চাই, এবং সেখানে তার কার্যক্ষেত্র স্পষ্ট করা হয়েছে মহাহিসাব রক্ষকের আর্থিক নিরীক্ষার পাশাপাশি মিতব্যয়িতা, দক্ষতা, ফলপ্রসূতা অর্থাৎ রেজাল্ট অডিট, যে পারফরমেন্স অডিট, সেটি সম্পৃক্ত করা হয়েছে। ইতিবাচক। আইনের ঘাটতি যে বিষয়গুলো, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজস্ব নিরূপণ ও আদায় নিরীক্ষার সুযোগ না রাখা, ধারা 6 মধ্যে আছে, যেটি বৈশ্বিক চর্চার সাথে সাংঘর্ষিক। মহাহিসাব রক্ষক নিয়ন্ত্রকের যে সাংবিধানিক এখতিয়ার, সেটাকে খর্ব করা হয়েছে, সেটা খর্ব করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য, আপনারা যারা এখানে আছেন পুরো দেশবাসীর জন্য, যে কর ফাঁকির যে সুযোগটা, এবং জাতীয় রাজস্ব বোর্ডে বা যোগ সাজসের মাধ্যমে হয়, অ্যাসেসমেন্টের মাধ্যমে বা নিরূপণের মাধ্যমে সেটি নিরীক্ষা করার সুযোগ থেকে বঞ্চিত করার ফলে যে কন্ট্রোলার জেনারেল অফিস সেখানে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে পারবেন, অর্থাৎ কর ফাঁকিকে অব্যাহত লাইসেন্স দেওয়ার সুযোগ এখানে রাখা হয়েছে, এবং সেখানে
জাতীয় রাজস্ব বোর্ডের একটা সরাসরি ভূমিকা ছিল বলে আমাদের তথ্য মধ্যে আমরা জানতে পেরেছি। সরকারের পূর্ব অনুমতির বাধ্যবাধকতা রাখা হয়েছে বিশেষ করে আন্তর্জাতিক এবং বিদেশি প্রতিষ্ঠানের সাথে সহযোগিতার ক্ষেত্রে বা পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে, যেটি অগ্রহণযোগ্য বা সম্পূর্ণ মানুষ প্রয়োজন তার এই ধরনের প্রতিষ্ঠানে সেই একটু থাকা অবশ্যই অপরিহার্য বলে আমরা মনে করি। এবং মহাহিসাব নিরীক্ষক সরকারের সাথে পরামর্শ করে বা সরকার মহাহিসাব নিরীক্ষকের সাথে পরামর্শ করে বিধি প্রণয়ন করবে, এটি হওয়ার কোনো যৌক্তিকতা নেই। এই মহাহিসাব নিরীক্ষক তিনি নিজেই বিধি খসড়া করবেন, অংশীজনকে সম্পৃক্ত করে এবং সরকারকে সরকার সেটা বিধি হিসাবে প্রণয়ন করবে। এটি নিয়ম, এটি করে নেই, উল্টো করা হয়েছে। বার্ষিক প্রতিবেদন প্রকাশের বাধ্যবাধকতা আছে, যেটা আগে ছিল, কিন্তু প্রতি বছর যথাসময়ে প্রকাশ করার যে বাধ্যবাধকতা সেটি রাখা হয়নি। আমাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটি বুঝতে হবে যে সমস্ত কারণে বাংলাদেশ ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ বা উন্মুক্ত সরকারের যে অংশীদারিত্ব বৈশ্বিক পরিমণ্ডলে সেখানে অংশগ্রহণ করতে পারছে না, তার মধ্যে অন্যতম হচ্ছে এটি, এই কারণটি যে আমাদের যে অডিট রিপোর্টগুলো সেটা যথাসময়ে প্রকাশিত হয় না। জাতীয় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ ইতিবাচকভাবে রাজস্ব আদায় থেকে নীতি বিভাগকে আলাদা করা হয়েছে, যেটি আমাদের সকলেরই প্রত্যাশা ছিল, দাবি ছিল, সুপারিশ ছিল, ইতিবাচক, কিন্তু সেটি অত্যন্ত জবাবদিহির একটা অবস্থায় করা হয়েছে। তবু ইতিবাচক দিকগুলোর মধ্যে দুটি বিষয় আছে। খাত সংশ্লিষ্ট বিভিন্ন অংশীদারকে নিয়ে একটা পরামর্শ কমিটি গঠন করা হয়েছে, যেটা আমরা সাধারণ ইতিবাচক মনে করি, এবং অটোমেশন এবং আন্তঃসংযোগ প্রতিষ্ঠার গুরুত্ব প্রদান করা হয়েছে। কতটুকু বাস্তবায়িত হবে সেটার উপর নির্ভর করে, তাই ইতিবাচক বিষয়। এর ঘাটতির বিষয়টা হচ্ছে এনবিআর এর বিদ্যমান যে কাঠামো পুনর্গঠন করে রাজস্ব নীতি বিভাগ বা রেভিনিউ পলিসি ডিভিশন এবং রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন ব্যবস্থাপনা করা হয়েছে, দুটো আলাদা গঠন করা হয়েছে। তবে রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করার মতো গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতিহীনতা এবং অদূরদর্শিতা হয়েছে, এবং অংশীজনকে অসম্পৃক্ত না করে সেটা করেছেন। এমনকি সরকার কর্তৃক গঠিত যে পরামর্শ কমিটি গঠন করা হয়েছিল এনবিআর সংস্কারের জন্য, তাদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে। এর মাধ্যমে এই বিভাজনটা তৈরি করা হয়েছে, যার ফলে একটা অভূতপূর্ণ আন্দোলন হয়েছে বাংলাদেশের, যে পৃথিবীর কোনো দেশের দৃষ্টান্ত আছে কিনা জানা নেই। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারীদের একাংশ এবং সেটাকে নিয়ন্ত্রণের জন্য চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে, সেটার বিরুদ্ধে। এবং যার ফলে যেটা হয়েছে যে সার্বিকভাবে প্রাতিষ্ঠানিক দুর্বলতার পাশাপাশি রাজস্ব খাতের জন্য একটা ধরনের অস্বস্তি ও অবস্থা সৃষ্টি করেছে, যেটি আমাদের পুরো রাজস্ব খাতকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি সৃষ্টি করেছিল। চূড়ান্ত বিবেচনায় আন্তর্জাতিক যে উত্তম চর্চা তার আলোকে রাজস্ব আদায়কারী যে বিভাগটি, সেটি আইনি সুরক্ষা নিশ্চিতপূর্বক স্বতন্ত্র সংস্থা হিসাবে সরকারের কর্তৃত্বের বাইরে যে রূপান্তর করার কথা ছিল বা প্রত্যাশা ছিল, সেক্ষেত্রে ব্যর্থতার কারণে যেটা হয়েছে, রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্বের প্রতিনিধিত্বকারী যে আর্থিক বিভাগ সরকারের, সেই আর্থিক বিভাগেরই কর্তৃত্বাধীন এই দুটি বিভাগ হয়ে থাকবে, যার ফলে সরকার এবং রাজনৈতিক কর্তৃত্ব রাজস্বের উপরে, জাতীয় রাজস্ব কর্তৃপক্ষের উপর অব্যাহত থাকবে। এটি কোনো অবস্থায় উচিত ছিল না, প্রয়োজন ছিল না, সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ, এবং যে লক্ষ্যে এই সংস্কার অর্থাৎ রাজস্ব আয় বৃদ্ধি সেটি বাস্তবে হবে এই নিশ্চয়তা সরকার দিতে পারবে না, অন্তত আমরা সেটা দেখি না যে এটির মাধ্যমে সেটা সম্ভব। এরপর সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025, এখানে ইতিবাচক বেশ কিছু দিক আছে। অবশ্যই এটা তো আমাদের যেটা আগে যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল তার তুলনায় অনেক ইতিবাচক পরিবর্তনের মধ্যে আছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পরোয়ানার মাধ্যমে গ্রেফতারের বিধান, অনলাইন জুয়া নিষিদ্ধকরণ, ব্লক কন্টেন্টের তালিকা প্রকাশ ইত্যাদি। তবে ঘাটতিগুলোর মধ্যে যেটি বিষয়গুলো ঝুঁকিপূর্ণ সেটা হচ্ছে যে জটিল কাঠামো একাধিক বিষয়ে একত্রীকরণ করা হয়েছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ যেটি হয়েছে সেটা হচ্ছে কাঠামো এবং বিষয়বস্তু এখনো আন্তর্জাতিক উত্তম চর্চার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এটি মূলত তিনটি বিষয়, বিশেষ করে সাইবার সুরক্ষা, সাইবার অপরাধ এবং অনলাইনে মত প্রকাশের স্বাধীনতা, তিনটি বিষয়কে একত্রিত করে একটা মিশ্র জনপ্রতিনিধি আইনে পরিণত করা হয়েছে। যার ফলে এর প্রায়োগিক জটিলতার সাথে সাথে অপব্যবহারের সুযোগ তৈরি হয়েছে এবং হবে।
আরো বেশি গভীরতর হবে। যার বড় উদাহরণ সম্প্রতি ঘটেছে অনলাইনে অপপ্রচারের অভিযোগে মিম চ্যাটার ধরনের পেজের মামলা, পেজের নামে মামলা হয়েছে। তথ্যপত্র অপসারণ ও ব্লক করার ক্ষমতা যেটি ধারা 8-2 আছে, ধর্মীয় বা সাম্প্রতিক ঘৃণামূলক বা জাতিগত বিদ্বেষমূলক বক্তব্য বিষয়ে অস্পষ্টতা এবং অপব্যবহারের সুযোগ বাড়বে। কোনো সুস্পষ্ট ব্যাখ্যার অনুপস্থিতিতে কোনটি ধর্মীয় বা ঘৃণামূলক বক্তব্য আর কোনটি নয় তার বিচার অনেকটাই আপেক্ষিক এবং তর্কযোগ্য হবে এবং উদ্দেশ্যমূলক ব্যবহারের সুযোগ থাকবে। তাৎক্ষণিক কন্টেন্ট ব্লক করার ক্ষেত্রে পরবর্তীতে ট্রাইব্যুনালের অনুমতি নেওয়ার বিধান থাকলেও এক্ষেত্রে চুজ অ্যান্ড পিক করার সুযোগ সৃষ্টি করা হয়েছে এবং সেটাও একইভাবে উদ্দেশ্যমূলকভাবে ব্যবহারের প্রয়োগের সুযোগ সৃষ্টি করেছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশের আরও 3টি বিষয় অপরাধ ও দণ্ড যেটি সংক্রান্ত যে বিধানটি, সেখানে বিশেষ করে সাইবার স্পেসে ধর্মীয় ও জাতিগত বিষয়ে সহিংসতা, ঘৃণা, বিদ্বেষমূলক তথ্য প্রকাশে জেল জরিমানার অপব্যবহারের সংখ্যা রয়েছে। কারণ এই বিষয়গুলো আমরা যেটা বলেছি আগে, যেটা কোনটা ঘৃণামূলক কোনটা বিদ্বেষমূলক সেগুলো সুস্পষ্ট ব্যাখ্যা কিন্তু যিনি করছেন এটা আইনটা অপব্যবহার তার উপর নির্ভর করে, যেহেতু ব্যাখ্যা নেই সুস্পষ্ট। যে সাইবার সুরক্ষা এজেন্সি একটা যেটা প্রস্তাব তৈরি করা হয়েছে, এটা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে। যে অভিজ্ঞতাটা আমাদের অত্যন্ত তিক্ত, একইভাবে সেটা পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে রাখা হয়েছে, যার ফলে কন্টেন্ট ব্লকিং মতো সংবেদনশীল বিষয় কন্টেন্ট ব্লকিং প্রয়োজনীয় ক্ষেত্রে অবশ্যই যখন ঝুঁকিপূর্ণ হবে সেটা অপরিহার্য হবে, কিন্তু সেটা কখন করা হবে কখন করা হবে না সেটা যখন সরকারি কর্তৃত্বের থাকে তখন সেটা শুধু সরকারি পছন্দ নিয়ে হয় এবং এই সুযোগটাকে রাখা হয়েছে এবং স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি হবে, কারণ সরকার নিজেরাই ঠিক ব্যবহারকারী। এবং একই সাথে সরকার প্রধানের নেতৃত্বে একটা জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল তৈরি করা হয়েছে, যেটি সরকারের কর্তৃত্বকে এবং ক্ষমতাকে আরো জোরদার করবে। 25 সদস্য বিশিষ্ট এই কাউন্সিল, এখানে মাত্র 2 জন আইসিটি বা মানবাধিকার বিশেষজ্ঞ থাকবেন, 2 জন থাকবেন, যার মধ্যে একজন বা আইসিটি বা একজন মানবাধিকার উল্লেখ করা হয়নি, আইসিটি বা মানবাধিকার বিশেষজ্ঞ করা হয়েছে এবং তাও সরকার কর্তৃক মনোনীত। কাজে এই কাউন্সিলটি পুরোপুরি সরকারি কর্তৃত্বাধীন, অর্থাৎ এজেন্সি এবং কাউন্সিল দুটোই কিন্তু সম্পূর্ণভাবে সরকারের কর্তৃত্বাধীন থাকলো এবং সরকারের বাইরে অংশজনকে প্রকৃত প্রতিনিধিত্ব না থাকায় যে সংখ্যা এবং পুরো জাতিকে এক ধরনের সরকারের নিয়ন্ত্রণ, নজরদারি ও স্বার্থের দ্বন্দ্বের যুগের মধ্যে ফেলে দেওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে বলে আমরা মনে করছি এই অধ্যাদেশটির মাধ্যমে। ডিজিটাল স্পেস নিয়ে দ্বিতীয় যে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, এর আগের দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এটা ছিল, অনেক বছর যাবত এটা নিয়ে কাজ হচ্ছিল। আমরা প্রশংসা করতে চাই যে এই কাজটি ইতিবাচকভাবে সম্পন্ন হয়েছে, অনেক ইতিবাচক ধারা এখানে আছে। তবে সমস্যাজনক বিষয়গুলো হচ্ছে যে বিশ্বজুড়ে অনুষ্ঠিত যে সুরক্ষা মূল নীতি, তথ্য সুরক্ষার যে মূল নীতি বা ডেটা প্রোটেকশন প্রিন্সিপাল যেগুলো আছে, যেমন আইনসম্মতভাবে চলবে, মানবাধিকারের প্রাধান্য হবে, ন্যায্যতা ও স্বচ্ছতা, উদ্দেশ্য সীমাবদ্ধতা, তথ্য ন্যূনতমকরণ, নির্ভুলতা, তথ্য নির্ভুলতা সহ সততা ও গোপনীয়তা এবং জবাবদিহির তথ্য মানে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং জবাবদিহির বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে বা তুলে ফেলা হয়েছে, সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। উপাত্ত জিম্মাদার ও প্রক্রিয়াকারীর দায়িত্ব কর্তব্য, যেখানে 15.4 বলা হয়েছে, অসামঞ্জস্যপূর্ণ প্রচেষ্টা ও ব্যয়ের অজুহাতে উপাত্ত জিম্মাদার ও প্রক্রিয়াকারীকে তার দায়িত্ব কর্তব্য থেকে ছাড়ের সুযোগ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে ছাড়ের ক্ষমতা দেওয়া হয়েছে কর্তৃপক্ষের হাতে, যার অপব্যবহারের সুযোগ সৃষ্টি হয়েছে। ধারা 24-এ অব্যাহতি সংক্রান্ত বিষয়াদিতে অপরাধ প্রতিরোধের নামে ব্যক্তিগত উপাত্তে ঢালাও প্রবেশাধিকারের সুযোগ রাখা হয়েছে, যা উপাত্ত সুরক্ষার নামে নিয়ন্ত্রণ ও নজরদারি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়ার শঙ্কা সৃষ্টি করেছে এবং সুস্পষ্ট ব্যাখ্যার অনুপস্থিতিতে জাতীয় নিরাপত্তা ও জনগণের স্বার্থ রক্ষার নামে ব্যক্তিগত তথ্য ব্যবহার করার এখতিয়ারও রাখা হয়েছে। এরপরে হচ্ছে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা 2025। এটির ঘাটতির দিক থেকে আমরা যেটা বলতে চাই, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025-এর আলোকে সরকার সকল প্রকার উপাত্তের অর্থাৎ ডেটার
ব্যবস্থাপনা, আন্তঃপরিচালন ও সুরক্ষা নিশ্চিত করার জন্য দায়িত্ব এই আলাদাভাবে এই অধ্যাদেশের মাধ্যমে অর্পণ করা হয়েছে তথাকথিত জাতীয় উপত্যকা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হাতে, যেটি আন্তর্জাতিক উত্তম চর্চা সাথে সাংঘর্ষিক, কারণ সাধারণত এই ধরনের কর্তৃপক্ষ উপত্যকা সুরক্ষা আইনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে গঠিত হয়ে থাকে। জাতীয় উপত্যকা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দায়িত্ব পালন ও কার্য সম্পাদনের ক্ষেত্রে স্বাধীন থাকবে, এই কথাটা উল্লেখ আছে, কিন্তু এই কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যগণ বাছাই করবেন মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন একটি বাছাই কমিটি, যার ফলে বাংলাদেশের বাস্তবতায় এই প্রক্রিয়া সরকারের পছন্দ এবং অনুগত লোকজনই এই সুযোগ লাভ করবেন বলে তাদের স্বাধীনতা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। একই সাথে এই কর্তৃপক্ষ অধ্যাদেশটির অধীনে নিজেকে একটি আন্তঃপরিচালন গেটওয়ে প্ল্যাটফর্ম উন্নয়ন ও পরিচালনার দায়িত্ব পেয়েছে, অর্থাৎ কর্তৃপক্ষ নিজেই একটি ডেটা পরিচালনা অপারেটর হিসেবে দায়িত্ব পালন করবে, যা সুস্পষ্টভাবে স্বার্থের দ্বন্দ্বের পরিচায়ক। শারীরিকভাবে কয়েকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রথমে যেটি বলবো, চোরতন্ত্রের কর্তৃত্বপরায়ণ চোরতন্ত্র যেটি 16 বছরে ছিল বাংলাদেশে, তার থেকে উত্তরণের জন্য, গণতন্ত্রের উত্তরণের জন্য অনেক রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে সূচিত যে রাষ্ট্র সংস্কারের অভিষ্ট, সেটার ভিত্তিপ্রস্তর স্থাপনের দায়িত্ব বহনকারী যে অন্তর্বর্তী সরকার, সে যেসব গুরুত্বপূর্ণ ভূমিকা পদক্ষেপ গ্রহণ করেছে তার মধ্যে সংক্ষেপে যদি আরো রিপিট করতে চাই, 11টি সংস্কার কমিশন হয়েছে, জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, একাধিক শ্বেতপত্র কমিটি হয়েছে, বেশ কয়েকটি সংস্কার কমিটি হয়েছে এবং গুম সংক্রান্ত কমিশন অন এনকোয়ারি গঠিত হয়েছে। পাশাপাশি জুলাই অভ্যুত্থানকালে কর্তৃত্ববাদী সরকার কর্তৃক পরিচালিত হত্যাকাণ্ড সহ ব্যাপক মানবাধিকার যে লঙ্ঘন হয়েছে তার তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানানো হয়েছে এবং সেই প্রতিবেদন জাতিসংঘ জমা দিয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বাংলাদেশে প্রতিষ্ঠার পক্ষে সম্মতি দিয়েছে সরকার, গুম প্রতিরোধ সংক্রান্ত কনভেনশনে স্বাক্ষর করেছে ইত্যাদি ইতিবাচক অনেক উদ্যোগ সরকার কর্তৃক গৃহীত হয়েছে, আমরা স্বীকৃতি দিই। আরো উল্লেখযোগ্য যে বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে স্বাধীনতার লক্ষ্যে স্বাধীন সচিবালয়, বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা লক্ষ্যে যে আইন সংস্কার, এটা এই সরকারের শীর্ষস্থানীয় অর্জনের মধ্যে অন্যতম, যেটা লিগ্যাসি হিসাবে দাবি করতে পারবে সরকার, সেটা হচ্ছে যে বিচার বিভাগের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার জন্য যে অধ্যাদেশ। যদিও অবশ্যই এই অধ্যাদেশটা বাস্তবিক পক্ষে প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা অর্জন করে তা করতে দেওয়া হয়, সেটি দেখার সময় বলবেন। এই সরকারের সময় যে সময়টুকু আছে তার মধ্যে সেই পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আছে, পরবর্তীতে আমাদেরকে অবজার্ভ করতে হবে। যে কমিশনগুলো বা কমিটিগুলো গঠিত হয়েছে, যেটা আমরা উল্লেখ করেছি, তাদের প্রণীত প্রতিবেদনের উপর ভিত্তি করে সরকারের গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপের মধ্যে যেগুলো আছে তার মধ্যে জুলাই সনদে লিপিবদ্ধ সংবিধান, অন্যান্য সংস্কারমূলক সুপারিশ বাস্তবায়ন সম্পর্কে গণভোটের আয়োজন এবং বেশ কিছু সংস্কারমূলক অধ্যাদেশ প্রণয়ন এবং নির্বাহী সিদ্ধান্ত, যা কিছু সংশ্লিষ্ট সংস্কার কমিশন প্রসূত আর কিছু সরকারি নিজস্ব বিবেচনায় গৃহীত হয়েছে, ইতিবাচক উভয়। সংস্কারের জন্য, তবে অন্যদিক থেকে সংস্কারের জন্য খাত বা প্রতিষ্ঠান নির্ধারণে কোনো সুনির্দিষ্ট কৌশল অনুসরণ করা হয়েছে এমন বিবেচনার কোনো সুযোগ নেই। যে প্রাথমিক পর্যায়ে 6টি, পরবর্তীতে 5টি, মোট 11টি কমিশন এবং যে কমিটিগুলো উল্লেখ করলাম আমরা, সেগুলোর বাইরে জাতীয় গুরুত্বপূর্ণ অনেক খাত যেমন শিক্ষা, কৃষি, বাণিজ্য, ব্যক্তি মালিকানাধীন ব্যবসা, এই ধরনের খাতগুলো কেন গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচিত হয় নাই বা সংস্কারে অন্তর্ভুক্ত আসেনি, সেটি কিন্তু কোনো ব্যাখ্যা নেই আমাদের কাছে। বোধগম্য সরকার কখনো ব্যাখ্যা দেয়, আমরা চেয়ে সেটার কোনো ব্যাখ্যা আমরা পাইনি। গণভোটের সিদ্ধান্ত ছাড়া সংস্কার কমিশনের প্রতিবেদন সহ বাস্তবায়নের কোনো কর্মকৌশল প্রণীত হয়নি, কোনো দিক নির্দেশনা নেই, কি হচ্ছে আমরা সেটা জানি না। শুরু থেকে কোনো পর্যায়ে সংস্কার প্রতিরোধক মহলকে চিহ্নিত করে প্রতিহত করার মতো গুরুত্ব অনুধাবন করা হয়নি। আমরা যেটা বলতে চেয়েছি সরকারকে বিভিন্নভাবে, যে আমরা পুরো জাতি সংস্কার চাই, কিন্তু সংস্কার চায় না এরকম বিশেষ মহল আছে, এরকম শক্তি আছে, তাদেরকে চিহ্নিত করে তাদের প্রতিরোধ করার যে কর্মকৌশল বা কোনো প্রক্রিয়া, সেটা যে প্রয়োজন সেটা গুরুত্ব উপলব্ধি করা হয়নি, যে কারণে আমরা অন্তর্ঘাতমূলক সংস্কার প্রক্রিয়াকে বা অধ্যাদেশ প্রণয়ন প্রক্রিয়াকে একটা অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের শিকার হতে দেখেছি। এবং এই যে অপশক্তি, যারা প্রতিরোধকারী শক্তি, তাদের কাছে আত্মসমর্পণের ফলে অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ বাতিল হয়েছে, অনেক সংস্কার পরিপন্থী সিদ্ধান্ত হয়েছে, এমনকি জুলাই সনদকে যুক্তিহীনভাবে লঙ্ঘন করে নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।